শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে। যদিও এখনো শ্রাবণ মাস আসেনি, তবুও শ্রাবণের ধারার কোনো খামতি নেই। বৃষ্টি পড়লে মন তো ভালো লাগে ঠিকই, কিন্তু এইরকম টানা বৃষ্টি আর কতদিন মানুষের ভালো লাগে বলো তো। তার উপরে আমরা যারা মফস্বল এরিয়ায় থাকি তাদের তো হয়েছে আরও বিপদ। রাস্তাঘাট তো জলের তলায় চলে গেছে। এইবারে ঘরে জল ঢুকতে আর বেশি দিন মনে হয় টাইম নেই। কী হারে বৃষ্টি হচ্ছে এইবার, এইরকম বর্ষা আমি অনেক বছর দেখিনি। তোমরা এইরকম বৃষ্টি ভেজা ওয়েদারে কটায় ঘুম থেকে উঠছো আমাকে একটু জানাবে। আমি তো ঠিক 6টা থেকে 6:30-র মধ্যে উঠে পড়ছি। ভালোই লাগে না, তা উঠতে হয়, কি আর করব। কিন্তু তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরও কি এই দুর্দশাই, এত ভোরভোরই উঠতে হয় নাকি একটু বেশিক্ষণ ঘুমানোর সুযোগ পাও, সেটা একটু জানার ইচ্ছে হচ্ছিল। হ্যাপি রেনি ডে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে সকালবেলা গুড মর্নিং না বলে হ্যাপি রেনি ডে বলতে বাধ্য হলাম। যখন উঠেছিলাম তখন তো চারিদিক অন্ধকার ছিলই। হঠাৎ করে শুনছি এমন জোরে শব্দ, ভাবছি কী হলো। দেখছি চারিদিকে এমন বৃষ্টি নেমেছে, সে মারাত্মক বৃষ্টি। সকাল থেকে সাদা হয়ে বৃষ্টি। কালকে রাকেশ রাত্রিবেলা আমাকে বললো আগামীকাল কিন্তু সারাদিন প্রচণ্ড বৃষ্টি হবে। আমি তখন ওকে বলছি যে কোন দিন বৃষ্টি হয় না, রোজই তো হচ্ছে। এইবারে বর্ষাকালে এমন একদিনও যায়নি যেদিনকে বৃষ্টি হয়নি, রোজ হচ্ছে। আজকে তো দেখছি সকাল থেকে উঠের থেকে শুরু হয়ে গেছে। এই ওয়েদারে বেরোতে ইচ্ছে করে বাড়ির থেকে, রোজ বেরোতে হয় আমাদেরকে, আর এইরকম রোজ বৃষ্টি, মোটেই ভালো লাগে না বেরোতে। তারপরে আবার আজকে মঙ্গলবার বিকেলবেলা ঝনকের ইএনটির কাছে নাম লেখানো হয়েছে, অঙ্কুর মুখার্জির কাছে। ও কদিন ধরে গলাটাকে খুব এরকম করছে, জল খেতে চাইছে না, গলা ব্যথা করছে। এই জন্য চাকদায় তো যেতেই হবে, যদিও স্কুলে না যাই বিকেলবেলা চাকদায় যেতেই হবে। তাই জন্য সকাল সকাল যাওয়াই ভালো। যদি বৃষ্টি কমলো তাহলে ঝনককে স্কুলে পাঠালাম, আর যদি না কমলো তাহলে আগের দিনের মতো বাড়িয়েই থাকলো। কিন্তু আমাকে তো স্কুল করতেই হবে। চলো দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। আমার ওপরে টুকটাক যে বাসনগুলো হয় সেইগুলো গীতা দিয়ে এই সিঙ্কেই মেজে দেয়। কালকে এত দেরি করে এসেছে আর আমারও এত দেরি হয়ে গেছিলো যে বললাম আজকে না এই গামলায় এঁঠো বাসনগুলো আমি রেখে দিচ্ছি, তুমি নিচেই মেজে দিও, একেবারে মেজে টেজে আমার ওই সিঁড়ির পাশে রেখে দিও। সেইটা সিঁড়ির পাশেই রেখে দিয়েছিল। রাত্রিবেলা আমার এসে আর বললাম না কাজের এনার্জি পাই না, অ্যাজ ইট ইজ আমি এনার্জি পাইনি। রাত্রের কাজটা এবার সকাল সকাল উঠেই আগে করে নিচ্ছি। এই বাসন গোছানোর কাজটা বড় বোরিং কাজ, তার উপরে আবার খুব ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হচ্ছে। বেশি শব্দ করলে আবার ওদিকে রাকেশের আর ঝনকের ঘুম ভেঙে যেতে পারে। কি জ্বালা বলো তো, কাজও করব আবার চোরের মতোও করব। এই ওয়েদারে আমার একদম কাজ করতে ইচ্ছে করছিল না। বারবার মনে হচ্ছিল পাশের ঘরে গিয়ে একটু শুয়ে নিই, কিন্তু যেই ভাবছিলাম যে শুয়ে নিলেই দেরি হয়ে যাবে, তখন আবার বুকে কষ্ট নিয়ে কাজকর্মগুলো করছিলাম। এই তো হয়েই গেছে প্রায়, আর কয়েকটা আছে, এগুলো তাড়াতাড়ি করে এবার বাকি কাজে লাগি। মনের মধ্যে কষ্ট কেন হচ্ছিল শুনবে? এর মধ্যেই আমি মাকে ফোন করেছি যে আজকে স্কুলে কি রেনি ডে ছুটি দিয়ে দেওয়া হবে। মা বলছে না না, যখন স্কুল শুরু হবে তার আগে ঠিক বৃষ্টি কমে যাবে, দেখিস। সত্যি তাই হয়েছে। আর স্কুল মোটেই ছুটি ছিল না, আর যেহেতু ছুটি ছিল না তাই তো যেতেই হয়েছে। তাই জন্যই আমার মনে এত কষ্ট। এতদিন আমার এই প্রবলেমটা হতো না, সকালে ঘুম থেকে উঠতে একদম কষ্ট হতো না। 2-1 দিন ধরে যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা হয়েছে একদম উঠতে পারছি না, আর উঠে যেই কাজ করছি এত ঘুম পাচ্ছে আর হাই উঠছে, আর কি বলবো তোমাদেরকে। রাত্রে বৃষ্টিটা ঠিক কটা থেকে শুরু হয়েছে ভগবান জানে। রাস্তার অবস্থা দেখে আমি একদম অবাক হয়ে গেলাম। জানলা দিয়ে একটু দেখাই তোমাদেরকে। এই দেখো, মনে হচ্ছে বন্যা হয়ে গেছে। এবার সামনে দিয়ে দেখাই। এই হলো আমাদের বাড়ির সামনে রাস্তার অবস্থা। কেন কান্না পাবে না বাইরে বেরোতে? যখনই ভাবছি এক্ষুনি বেরোতে হবে এই জলকাদার মধ্যে, তখনই পেয়ে যাচ্ছে কান্না। তারপরে আবার ঝনকটাকেও টেনে নিয়ে যেতে হবে, কারোর কাছে রাখার জায়গা নেই, কী আর করব। আজকে মনে হচ্ছিল ডোরেমনের সেই এনিওয়ে ডোরটা যদি কাছে থাকতো কি ভালোটাই না হতো। বর্ষাকালে তো বৃষ্টি হবে ঠিক আছে, কিন্তু বর্ষাকালে বৃষ্টির একটা লিমিটেশন তো থাকবে। কী হারে বৃষ্টি হচ্ছে, মানে এইরকম বর্ষাকাল অনেক দিন পরেই এলো যে প্রত্যেক দিন বৃষ্টি, আর এই এত হারে বৃষ্টি ভালোও লাগে না। এত বৃষ্টি, বাড়িতে থাকি ঠিক আছে, বৃষ্টি বেরোতে হয়, আর বাচ্চা কাচ্চা নেই বেরোনো, বিরক্ত লেগে যাচ্ছে বৃষ্টিটা একেবারে। গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো এই সবজিগুলো সাধারণত আমি এনেই রাখি, মানে রাকেশকে দিয়ে আনিয়েই রাখি।
হয়তো রান্নার দিদি আসতে দেরি করলো, রাকেশের জন্য বা ঝনকের জন্য কিছু বানাতে হলো, তখন আমি এটাই ইউজ করি। এইটাও এবার গুছিয়ে রেখে দিই। পাখিগুলো চলেই গেছিলো, বৃষ্টি হচ্ছে না ওই জন্য আবার এখানে এসে শেল্টার নিয়েছে। আর বৃষ্টির জন্য ওদেরকে খুব একটা তাড়াইও না, কি করে অবস্থা জানো, বাইরের থেকে নোংরা নিয়ে এসে ফেলে, তারপরে আবার পটি করে একাকার করে রাখে, যা তা একেবারে। তখন বাজে 7:30। এইবার ওদেরকে ডাকার টাইম হয়ে গেছে। এসে দেখছি দুজনে একেবারে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে, একদিকে বাবা আরেকদিকে ছেলে। ভাবলাম ডাকলে এখন খুব একটা কাজ হবে না, তার থেকে একটা বুদ্ধি অ্যাপ্লাই করি, তাতেই ওদের ঘুম ভেঙে যাবে। তারপরে কি করলাম দেখো। তাতে বড়টার ঘুম ভাঙলেও ছোটটার ঘুম কিন্তু মোটেই ভাঙলো না। ভাবলাম ওরা যা খুশি করুক গে যাক, যখন ইচ্ছে উঠুক, দেরি হলে ওদের দায়, আমি বাবা এদিকে একটু ফ্রেশ হয়ে নিই। আমরা তিনজনই রোজ রাতে ব্রাশ করি, ওই জন্য সকালবেলার ব্রাশ দিয়ে দাঁতটা মাজি না, সকালবেলা আঙুল দিয়েই দাঁতটা মাজি। আর আমি শুনেছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রাশের থেকে আঙুল দিয়ে দাঁত মাজাটাই বেশি ভালো। আমি ওদেরকে ডেকে তো বাথরুমে ঢুকলাম ফ্রেশ হতে, দুটোতে তখনও ওঠেনি, গড়াগড়ি খাচ্ছে। ঝনকটা তো তখনও ঘুমোচ্ছে, আর রাকেশ ঘুমটা ভেঙেছে ঠিকই, কিন্তু গড়াগড়ি খাচ্ছে তখনও। বাইরে বৃষ্টি হচ্ছে, ইয়ে নিয়ে যাও, রেনকোটটা পরে যাও, ঝনকেরটা নাও, ঝনকের রেনকোটটা পরে যাও। আমার কিউট ছেলেটার কাণ্ডর কারখানা দেখেছো? সারা রাত তো ওই রেনকোটটা নিয়েই ঘুমিয়েছে পাশে, আর সকালবেলা ঘুম থেকে উঠতে চাইছিল না। রাকেশ যেই আমাকে রেনকোটটা দিয়ে দেবে বলেছে, তড়াক করে উঠে হাত থেকে ছো মেরে রেনকোটটা নিয়ে নিল। রেনকোট পরার জন্য বায়নাটা দেখো, রেনকোট পরবে বলে এইরকম বায়নাটা করে প্রত্যেকটা সময়। এখন আদর না করলে কাঁদতেই থাকবে, আদর করে এখন থামাতে হবে তাকে। 9:30 বেজে গেছে, চলো ঝনক। স্কুলে যাওয়ার সময় বৃষ্টি হবে, তখন ঝনক রেনকোট পরে যাবে, গিয়ে আয়রাকে দেখাবে, আয়রাকে আর রুচিতাকে। এই ছেলেটার আগে অবস্থা তোমরা দেখো, ব্যাগ থেকে টেনে এই যে রেনকোটটা বের করছে। বেরোনোর ঠিক 10 মিনিট আগে এমন কান্নাকাটি শুরু করলো রেনকোট পরবে বলে, বৃষ্টি হচ্ছিল না তখন, রেনকোট পরে নাকি ও বেরোবে। সে বুঝিয়ে বাজিয়ে কতক্ষণ হলো, সে বুঝিয়ে বাজিয়েও কাজ হলো না, তারপর কান্নাকাটি এমন শুরু করলো, ও তো কাঁদলেই বমি করে দেয়, বমি করার মতো একটা সিচুয়েশন তৈরি হলো। তারপরে আমরা ভাবলাম যে গাড়ি নিয়েই যাই, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, নাহলে ভিজে যাবো, রাত্রিবেলা ফেরার সময় বৃষ্টি হতে পারে। সে ও গাড়িতে উঠে এমন কান্নাকাটি করলো, রাকেশ গাড়িটা ব্যাক করার সময় পেছন দিকে দরজাটা লেগে গেল, পেছনে যে লাইটের তলায় কিছুটা টুকরো পাট করে খুলে পড়ে গেল, আমার চোখের সামনে সব হলো। আর ঝনক ভেতরে তার সঙ্গে কেঁদে যাচ্ছে, রাকেশের মাথায় কাজ করছে, ও যে কাঁদছে, কাঁদতে কাঁদতে বমি করে দেয়। এই সব মিলিয়ে এই কীর্তিটা হলো। এখন আসার সময়, এখন আবার কখন গাড়ির সেই সব জায়গা ঠিক হবে, মানে আমাদের একটার পর একটা লেগে আছে, একটার পর একটা। ঝনকও কেঁদেছে, আর ওদিকে রাকেশও মাথা ঠিক রাখতে পারেনি, ও বমি করবে সেইটা ভাবছে, আবার গাড়ি ঘোরাচ্ছে। আমার চোখের সামনে পুরো ঘটনাটা ঘটলো। সবাই তো যাবে, সবাই ডুবে যাবে, আজকে কেউ যাবে না, কি করে বুঝলে? ছেলেটা আমার পটানোর মাস্টার, স্কুলে যাতে না যেতে হয় ওই জন্য দিয়াকে বসে বসে পটাচ্ছে, আর বলতে চাইছে কি কি অসুবিধা হবে ওর আজকে স্কুলে গেলে। এত বৃষ্টি হয়েছে সারা রাত সারা সকাল, চারিদিকে একেবারে জল থই থই করছে, আর তখনও বৃষ্টি পুরোপুরি কমেনি, তাই জন্য আর ঝনককে স্কুল পাঠালাম না। আর আমি ক্লাস করিয়ে ওপরে এসে দেখছি ও ওর মতো কাজ করে যাচ্ছে, মানে দুষ্টুমি। ঘড়িতে বাজে 1টা প্রায়। ঝনককে এদিকে ড্রয়িং করে দিয়েছি স্কুল থেকে এসে, আজকে বাচ্চা কম এসেছে বলে চাপ কম ছিল, চলে এসেছি 1টার মধ্যে। এটা এখনও কালার করুক, তারপরে তোমাদেরকে দেখাবো। আর আমি আজকে স্কুলে গিয়ে যেটুকু টাইম ছিলাম একদম টাইম পাইনি, তাই ফলটাও খেতে পারিনি। এখন ফল খাবো, 1টার সময় নাকি আমি এত কিছু খাবো, লেবু, আম, বেদানা খাবো। এই দেখা বাচ্চাটাকে তোমরা শুধু দেখো সবাই, মানে মানুষকে পটাতে ও যে কি কি করতে হয় সব জানে।
ও প্রত্যেকদিন এই কীর্তিটাই করে। প্রথমে আমাকে বলে ড্রয়িং করে দিতে, আমি ড্রয়িং করে দিই, তারপরে একটু কালার করে টোরে ওর হাত ব্যথা করছে করে আমাকে দিয়ে কালারটা করায়। আমি রেগে গেছি আজকে, আমাকে এখন পটাতে এসছে, কিন্তু আমি তো পড়ছি না। ওই দেখো কি করতে হবে, আসবি না আমার কাছে, যা আমার সামনে আসবি না, যা আমার কাছে আসবি না, যা। কেন এসে কি করবি? আমি তো আদর করবো না, যা না। যারা বাজে ছেলে তাদেরকে আমি আদর করি না, একটুখানিও করবো না। যতক্ষণ ওকে আমি আদর করিনি ততক্ষণ এই করে গেছে। তারপরে অগত্যা আর কি করবো, এইরকম করছে, শেষ পর্যন্ত একটু আদর করেই দিলাম। ও লি বাবালি, আদর করে দিয়েছি, এবার মুখটা দেখো, এবার মুখটা দেখো, আদর করে দিয়েছি, এবার মুখটা দেখো। দাদা ড্রয়িং করেছে, দেখবি চেরি? দাদা করে না, করে আমাকে দিয়ে করায়। এই দেখ, এই দেখ চেরি, এই দেখ, এই চেরি দেখ কি সুন্দর সুন্দর ড্রয়িং। মিমির কাছে যেই ড্রয়িং খাতাটা নিয়ে এসেছি, ও কোথার থেকে দৌড়ে চলে এসেছে দেখাবে বলে। এইবার তোমাদের সাথে একটু দুপুরের মেনুটা শেয়ার করে দিই। এইটা হলো পেঁপে আলুর তরকারি। এইটা দেখে নিশ্চয়ই সবাই নাকশিট করছো, কিন্তু তরকারিটা খেতে হয় দারুণ। মায়ের হাতে নিরামিষ রান্না একেবারে অপূর্ব। তার সাথে হয়েছিল অরহর ডাল, এই যে এই ডাঁটা আর কাঁঠালের বীজ দিয়ে একেবারে ভারী ভারী করে। এইটাও আমাদের দুজনের খুব প্রিয়। মায়ের হাতের রান্না আমাদের, মানে আমার আর আমার বোনের এতটাই প্রিয়, আমরা দুপুরবেলা খাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে যাই। আর সব শেষে ছিল বেগুন আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, এইটাও খুব ভালো হয়েছিল খেতে। নিজের জিনিস খেতে ইচ্ছে করে না, দেখো চানাচুর খাচ্ছে, দেখো ভালো। মুড়ি নিয়ে বসেছে, শুকনো মুড়ি খাও। আর মুড়ি থেকে মুড়ি খাও। মুড়ি খাই না আমি। কেন? তো বিশাল এক যদি না মুড়ি না, মুড়ির সাথে এই চানাচুর। চানাচুর খাওয়া যাবে না। মুড়ির সাথে চানাচুর। চানাচুর খায়, দিও না চানাচুর গুলো। এই যে মুড়ি আর চানাচুর একসাথে দিয়েছি না। সন্ধেবেলা রাকেশ অফিস থেকে ফেরার পর রাকেশকে মা মুড়ি মেখে দিয়েছে, আর ঝনকও বসেছে বাবার সাথে মুড়ি খেতে। তবে মুড়ি ওর পছন্দ না, ওর পছন্দ চানাচুর। দুটো দিন সকালে বসার একদম সময় হয়নি ঝনককে নিয়ে, তাই জন্য এখনই গানের প্র্যাকটিস চলছে। এক্ষুনি তো গানের ক্লাসে যেতে হবে। ঝনক তো ওইদিকে গান প্র্যাকটিস করছে, আর আমাদের এদিকে সময় হয়ে গেছে ঝনককে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার। খুব টেনশনে আছি, গলায় যে কি প্রবলেম হলো কে জানে। সবসময় তো কেমন গলাটা খুব খুব করে, কেমন খুসখুস করে নাকি কে জানে, আদৌ গলার ভেতরে কি কোনো প্রবলেম হচ্ছে। আজকে যদি ডাক্তারকে দেখাতে দেয় তাহলে তো ঠিক আছে, যদি না দেখাতে দেয় কান্নাকাটি করে তাহলে আরেক মুশকিল। দেখা যাক, সবই তোমাদের সাথে শেয়ার করব বাড়ি গিয়ে, কি হলো না হলো। এখন খুব টেনশনে আছি যতক্ষণ না ডাক্তার দেখাতে পাচ্ছি। আর রাস্তাঘাটের যা অবস্থা, ডাক্তারখানা অবধি যাওয়াটা একটা বিশাল মুশকিল। গাড়ি নিয়ে যেতে গেলে গাড়ি পার্ক করারও অসুবিধা, আর বাইক নিয়ে এলে ভাঙা রাস্তা পড়ে চড়ে যেতে পারি, এটা আমার একটা সবসময় ভয় লাগে। যদিও রাকেশ খুব ভালোভাবেই চালায়, মানে কন্ট্রোলে থাকে ওর গাড়িটা, কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে। ব্যাগপত্র দুজন উঠি তো, তাই জন্য ভয় লাগে। মানে রাস্তাঘাটে এখন বেরোতে অসহ্য লাগছে বৃষ্টির পর থেকে। অসহ্য তো লাগবেই, রাস্তাঘাটের অবস্থা যদি এইরকম হয়। ঝনকের 33-তে নাম ছিল, কিন্তু আমরা একটু দেরি করে ফেলেছি বলে আমাদের নামটা এখন পিছিয়ে হয়ে গেছে 36-এ। তখন 32 ঢুকেছিল, মাঝখানে আরও 3 জন মতো ছিল। কিন্তু ঝনকের ওইটুকু টাইম ওয়েট করাটা বিশাল টাফ ব্যাপার। কি করেছে জানো তো, একেবারে মানে তাণ্ডব করে গেছে। ডক্টরের কাছে ঢোকার আগে ঝনককে লাস্ট ট্রেনিং দেওয়া হচ্ছে। ডক্টর আঙ্কেল বললে তুমি এইভাবে হা করে থাকবে।
ঝনক হওয়ার পর থেকে ঝনককে নিয়ে কিভাবে যে সময়গুলো কেটে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না দুজন মিলে। এই যে ডাক্তার দেখিয়ে এসে এবার ওকে গান করাতে নিয়ে এসেছি। ওই যে তোমাদেরকে আগের দিন বললাম ঝনক সুন্দর করে গান করলে উনি প্রত্যেক দিন একটা করে গিফট দেন ঝনকের উৎসাহ বাড়ানোর জন্য। দেখছো সেই সময়টা এসে গেছে, আর ঝনককে দেখো একেবারে হামলে পড়েছে। বাড়িতে এসেই রাকেশকে বসিয়ে দিয়েছি ছেলেকে খাওয়াতে। ঘড়িটার দিকে তাকাও সবাই, 11টা বাজতে আর 10 মিনিট বাকি। আজকে আমাদের এত দেরি হয়েছে ডাক্তার দেখিয়ে গান শিখিয়ে আস্তে আস্তে। আর আমি এদিকে আমাদের খাবার দাবার রেডি করেছি, এবার বিছানা করতে যাচ্ছি। আর রাকেশ এবার বলবে ঝনকের কি হয়েছিল, ডাক্তার কি বলবে। আমাদের প্রত্যেকের মানে বাচ্চাদের আর কি বিশেষত ওদের ইমিউনিটি সিস্টেমটা মানে তৈরি করার জন্য বেশ কিছু হরমোনাল গ্ল্যান্ড থাকে। টনসিলটা বাচ্চাদের বেসিক্যালি বড় থাকে, এবার সেটা যদি অতিরিক্ত বড় হয়ে যায় তখন তো টনসিল ফলে ব্যথা করে, সেটা আলাদা ব্যাপার। ন্যাচারালি একটা সাইজের থাকে আর কি, সেই সাইজটার চাইতে অনেক ছোট সাইজের টনসিলও, মানে ওর টনসিল ডাক্তার বলছে টনসিল তো নেই এরকম মনে হচ্ছে আর কি। তা স্বাভাবিকভাবে ওর ইমিউনিটি পাওয়ারটা একটু কম। আর তবে টনসিল একমাত্র ইমিউনিটি তৈরি করে তা নয়, আরও অনেকগুলো গ্ল্যান্ড আছে। তা ডাক্তারবাবু বলে নিশ্চয়ই সেগুলো সচল আছে, সেগুলো পেটে থাকে, নাকের পেছনে থাকে, ওর অনেকগুলো গ্ল্যান্ড থাকে, আর সেগুলো নিশ্চয়ই সচল বলেই ওর ইমিউনিটি সিস্টেমটা মোটামুটি ঠিকঠাকই আছে। তাই এই হচ্ছে ব্যাপার। আর যে কারণের জন্য সমস্যাটা হচ্ছে ও বলছে বারবার যে নাকি ওর গলায় কফ আসছে বারবার। তো কী হচ্ছে, ওই নাকের ডাক্তারবাবুর ভাষায় নাকের ভেতরের কোনো আঠালো পদার্থ ওর গলায় বারবার করে যাচ্ছে, যেটার জন্য ওটা করতে করতে ওর একটা হ্যাবিট হয়ে গেছে ওরকম করাটা। বেসিক্যালি আর কোনো সমস্যা নেই, একদম ঠিকঠাক আছে, কিন্তু তবুও নাকের পেছন দিকে কোনো মানে নাকের পেছন দিকে যে গ্ল্যান্ড আছে সেটার কোনো সমস্যা কিনা, বা নাকের পেছনের কোনো হাড়ের সমস্যা কিনা। কারণ ও না হা করে ঘুমোয়, এটা ওর মায়েরও হ্যাবিট আছে, একটু হা করে হালকা একটু হা করে ঘুমোনো। তা সেটা আর কি একটু দেখতে চাইছে যে এটাকে ওর নাকে নিঃশ্বাস নেওয়ার সময় কোনো প্রবলেম হচ্ছে কি না, যার জন্য হা করে ঘুমোচ্ছে, কেন কারণটা কি সেটা দেখার জন্য একটা এক্সরে দিয়েছে। ঝনক কিন্তু এখনো করে যাচ্ছে। ডাক্তার আঙ্কেল কিন্তু বারণ করেছে করতে এটা, আর গানের স্যারও বারণ করেছে। ঝনকের গানটা নিয়ে রাকেশ এতটাই সিরিয়াস, যখন আমরা ডাক্তার দেখিয়ে বেরোলাম তখন বেজে গেছে 9টা 5-10। আমি বললাম আজকে থাক, রবিবার দিনে আবার যেও। যে না না 15-20 মিনিট হলেও আমি নিয়ে যাব। ওখানে গিয়ে গান তো হলো, মানে ওকে নিয়ে একটা আশা করি, জানি না কতদূর আশাটাকে ফুলফিল করতে পারবে। যদিও আশা করাটা একদমই ঠিক না, নিজের ইচ্ছেতে যেটুকু করবে সেটুকুই ভালো, কিন্তু তাও মনের মধ্যে একটা আশা আছে। ছোটোবেলায় আমাদেরকে নিয়েও বাবা মা এরকমই আশা করেছিল, পারিনি করতে, চেষ্টা করিনি, এটা আমাদের ফল্ট। ঝনকের যাতে আমাদের দিক থেকে কোনো রকম ত্রুটি না থাকে সেই ব্যবস্থাটাই আমরা করছি। আর রাকেশের ইন্টারেস্ট এতে 100%। আমার যদি 80% হয়, ওর 100%।